আমরা যারা আছি তারা সরাসরি গুলি খেয়েছি, যুদ্ধে ছিলাম, অ্যারেস্ট হয়েছে, নিপীড়িত হয়েছি। হঠাৎ করে আইসা বিভিন্ন জায়গায় বসতেছে বা বিভিন্ন জায়গায় দালালি করে তারা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে। আমরা কিন্তু এগুলো মেনে নেব না, আমরা এগুলো মেনে নেব না। আমরা চাই যারা প্রকৃত, আমাদের চেয়ারম্যানও তাই বলছেন, যারা প্রকৃত আন্দোলন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব A.K.M. মহসিনকে, জনাব A.K.M. মহসিন এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনায় অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, অতিথি, নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আমি খুব সময় সংক্ষেপ করার জন্য কাউকে নাম উল্লেখ করতেছি না। আজকে আমার পুরো অধিবক্তারা যা বলেছে এই কালো দিবস সম্পর্কে আমি আর রিপিট করতে চাই না, কারণ এটা সম্পর্কে এটা 50 বছরের একটা স্মৃতি আমাদের। এটা আজ থেকে 50 বছর আগে এই কালো দিবস হয়েছিল, কিন্তু আজ থেকে 10 মাস আগেও যে দিবস যে পতন হয়েছে সেগুলো কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আমরা সংবাদপত্রকে বিচ্ছিন্নভাবে স্বাধীন কিংবা মুক্ত করতে পারবো না, কারণ দেশে গণতন্ত্র না থাকলে, মানবাধিকার না থাকলে, মত প্রকাশের এই কালমাইগুলো উৎখাত না করলে সংবাদপত্র বিচ্ছিন্নভাবে স্বাধীন হয়ে যাবে, এটা হতে পারে না। সুতরাং দেশে গণতন্ত্র মুক্তির লক্ষ্যে এই গত 15 বছর হাজার হাজার লোক শহীদ হয়েছে। জুলাই বিপ্লবে দেশের ছাত্র জনতার নেতৃত্বে এই দেশে ফ্যাসিস্ট পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র মুক্তি পাইছে বলে আমার মনে হয় না। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই হাজার হাজার শহীদ যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, আয়না করে নির্যাতিত হয়েছে। তাদের আত্মার প্রতি সম্মান জানাতে হলে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে মিডিয়াকে। এই দায়িত্ব যদি পালন না করি তাহলে আজকে এই সংবাদপত্রের কালো দিবস উদযাপন করা কোনো মানে হয় না। আজকের একটি লক্ষ্য হতে হবে, ফ্যাসিস্ট মুক্ত মিডিয়া করতে হবে। এখানে যে দালাল দোসররা আছে তাদের সদস্যপদ বাতিল করতে হবে এবং তাদেরকে বিভিন্ন মিডিয়া থেকে উৎখাত করতে হবে, তাদের শাস্তি পেতে হবে। এখানে এই সমস্ত দয়া দেখাবেন না। কোথায় আজকে আপনারা ভুলে গেলে চলবে না। আমি সামান্য কিছু স্মরণ করতে চাই। 75 সালে যখন বাকশাল হয়েছে তার অনেক আগে এই দেশে কি হচ্ছিল, আমরা তখন তরুণ, আমরা অনেক ইতিহাসের সাথে জড়িত। সেই সময় এদেশে কয়েকটি দেশপ্রেমিক দল ছিলেন, সেই দলগুলি সশস্ত্র সংগ্রাম করেছিলেন। কিন্তু গত 15 বছর এদেশে কিন্তু সেই তরুণরা সেইভাবে জেগে ওঠেনি, জাগতে পারেনি, জাগাইতে পারেনি। আমরা 75 সালে যখন এই দেশ এই ফ্যাসিবাদ মুক্ত হলো, বাকশাল থেকে মুক্ত করতে পারলাম, তখন কিন্তু আমরা আরেকটি দল, অর্থাৎ এই আওয়ামী লীগেরই একটি দল দেশ পরিচালিত করেছিল। আমরা বলতে পারি নভেম্বর মাসে 7ই নভেম্বরের পরে এই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, গণতন্ত্র মুক্তি দিয়েছে এক মহান দেশপ্রেমী। তার নামটা এখনো কেউ বলেনি। এই মহান দেশপ্রেমী, তার সম্পর্কে বিশ্লেষণ দিতে গেলে আবার অনেক লম্বা হবে। উনি জেনারেল জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট, তিনি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এবং তার অবদান এই আধুনিক বাংলাদেশ বিনির্মাণে, অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে এবং বিশ্ব রাজনীতিতে মুসলিম জাহানে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা বলতে গেলে অন্য আলোচনার বিষয়। তবে আমি শুধু কি বলবো, আজকের এই আলোচনা সভায় নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক নেতৃবৃন্দ, বিএফিউজ এবং প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা সিদ্ধান্ত নেবেন এই প্রেস ক্লাবকে এবং এই মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। এই শপথ নিয়ে আজকে যেন আমরা বিদায় নিই। সবাইকে ধন্যবাদ। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম, উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, আমাদের পেশাজীবী পরিষদের সংগ্রামী আহ্বায়ক এবং সবার প্রিয় জাহিদ হোসেন, উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, উপস্থিত আছেন
নিউ নেশনের সাবেক সম্পাদক, উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, আমাদের সংগ্রামী নেতা বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী, উপস্থিত ডিউজের সাধারণ সম্পাদক খুরশেদ আলম সহ আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা সংবাদপত্রের কালো দিবস পালন করছি। আপনারা জানেন যে 1975 সালের এই দিনটি তৎকালীন মুজিব সরকার বাংলাদেশের 4টি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন এবং শত শত সাংবাদিক বেকার হয়ে পড়েছিল। সাংবাদিকদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, জীবিকা নির্বাহের জন্য সাংবাদিকদেরকে ফলের দোকান, মুদির দোকান পর্যন্ত দিতে হয়েছিল। অনেক সাংবাদিককে তাদের পেশাচ্যুত হতে হয়েছিল। আমরা আশা করেছিলাম যে আওয়ামী লীগ সেই ঘটনা থেকে তারা শিক্ষা নেবে, কিন্তু আওয়ামী লীগ এবং সংবাদপত্রের মধ্যে যেন একটা চিরবিরোধ সবসময় ছিল গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে। 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তখনও আমরা দেখেছি যে দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, বিচিত্রা, আনন্দ বিচিত্রা বন্ধ করে দিয়ে অসংখ্য সাংবাদিককে বেকার করে দিয়েছিলেন। তেমনি 2009 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা গত 15 বছরে গণমাধ্যম জগৎকে কিভাবে ব্যবহার করেছেন এটা আমরা সবাই জানি। যে সংবাদপত্রের স্বাধীনতা বলতে কোনো ছিল না। এই 15 বছরে শেখ হাসিনা নাৎসি নেতা জার্মানির হিটলারকে অনুসরণ করেছিলেন এবং মিডিয়া হিসেবে যা ছিল সবগুলো মিডিয়া তার জয়গান করাই ছিল সবগুলো মিডিয়ার কাজ। কোন ধরনের সংবাদপত্রের স্বাধীনতা বলতে কোনো কিছু ছিল না। তাই এই ধরনের কালো দিবস আমাদের জীবনে যাতে আর না আসে, বাংলাদেশে যারা না আসে, বাংলাদেশে যারা গণতন্ত্রে ফিরে আসে, সংবাদপত্রের স্বাধীনতা যারা ফিরে আসে, প্রতিটি মিডিয়া যেন নিজস্বভাবে তার অবস্থানকে তুলে ধরতে পারে, সত্যকে সত্য হিসেবে তুলে ধরতে পারে। আমরা আশা করব সেই অবস্থাটাই আবার বাংলাদেশে ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের একটা বিশেষ দিন, কালো দিন। সেই দিন স্মরণে আমরা সমবেত হয়েছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি রাজপথের লড়াকু অগ্রসৈনিক ডাক্তার রেজিডেন্ট জাহিদ হোসেন, আমাদের বড় ভাই। আজকের অনুষ্ঠানের সভাপতি, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন সহ যারা নাম বললে অনেক সময় লেগে যাবে, আপনারা অনেকক্ষণ ধরে বক্তৃতা শুনছেন। আমি তো ঠিক সেই অর্থে সুবক্তা না। যখন এই কালো দিবস হয় 1975 সালে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার অনার্সের ছাত্র। তখন শুনেছি যে এরকম সাংবাদিকদেরকে জোর করে নিয়ে বৃষ্টির দিনে বাস ভর্তি করে নিয়ে বাকশাল অফিসে নিয়ে যোগদান করানো হয়েছে। বাকশাল অফিসটা ছিল এখনকার যে প্রেস ইনস্টিটিউট তার পুরনো ভবন, সেখানে বাকশাল অফিস ছিল। শুনেছি পরে আমি সাংবাদিকতায় আসি তারপরের বছর 1976 সালে দৈনিক বাংলায়। দৈনিক বাংলা আপনারা জানেন যে 4টা যে সংবাদপত্র রাখা হয়েছিল, একটা দৈনিক বাংলা সরকারি মালিকানাধীন, নিয়ন্ত্রণাধীন, আর বাকি 4টাই হলো প্রাইভেট ছিল। বাংলাদেশ টাইমস, যেখানে আমার ভাই বললেন, আমার সহপাঠী মুস্তফা কামাল মজুমদার, আর ইত্তেফাককে নেওয়া হয়েছিল, বাংলাদেশ অবজারভারকে নেওয়া হয়েছিল। জিয়াউর রহমান কিন্তু এক অর্থে জিয়াউর রহমান আওয়ামী লীগের মুক্তিদাতা, কারণ আওয়ামী লীগ যুক্ত হয়ে গিয়েছিল। আপনারা জানেন বাকশাল ছিল একটা দল, আর কোন দল ছিল না বাংলাদেশে। আওয়ামী লীগও সেটার মধ্যে মুক্ত হয়ে গিয়েছিল। জিয়াউর রহমান সেটাকে মুক্ত করেছিলেন এবং স্বাধীনতা দিয়েছিলেন, সমস্ত সংবাদপত্রকে খুলে দিয়েছিলেন। ঘরোয়া রাজনীতি একটা হয়েছিল, আপনারা ইতিহাস যদি পড়েন তাহলে জানতে পারবেন। তো এখন 15 বছরে হাসিনার আমলে, হাসিনার আরো আগের সময় মিলিয়ে আমি 2বার বেকার হয়েছি। দৈনিক বাংলা যখন বন্ধ করে দেওয়া হয়, তখন আমার সেই প্রতিষ্ঠানে আমি যোগদান করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে।
হাসিনা প্রথমবার ক্ষমতায় এসে দুই বাংলাকে বন্ধ করে দেয়, সেটা তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোর মধ্যে ছিল। আপনারা জানেন যে সমস্ত কিছু কুক্ষিগত করার জন্য তারা চেষ্টা করেছে। জাতীয় প্রেস ক্লাব একটা প্রাইভেট ক্লাব, সেটাকেও কিন্তু তাদের গত নির্বাচনী ইশতেহারের মধ্যে 31 তলা ভবন করা হবে, বঙ্গবন্ধু ভবন করা হবে, সেটা নেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। এটা আমরা কিন্তু সরকার থেকে একটা পয়সাও নিই না। জাতীয় প্রেস ক্লাব আমরা নিজেদের আয় নিজেদের সামর্থ্য অনুযায়ী চলি, সেটাকেও হ্রাস করার চেষ্টা হয়েছে। তারপরে আমার দেশে আমি যখন কাজ করি তখন বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন মজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, তাকে মেরে রক্তাক্ত করা হয়েছে, তাকে দীর্ঘকাল ধরে কারাবরণ করতে নিষ্পেষিত করা হয়েছে, তার জীবন হানি করার ষড়যন্ত্র হয়েছে। যাকে তো দীর্ঘ কথায় আমি যাবো না। এখনো কিন্তু ষড়যন্ত্র আছে মিডিয়ার মধ্যে, মিডিয়াকে অস্থিতিশীল করার জন্য দেশে চক্রান্ত হচ্ছে, দেশের বাইরে চক্রান্ত হচ্ছে। আমরা যেন সচেতন থাকি, আমরা কিন্তু যেন আত্মতুষ্টি নিয়ে যেন বিভক্ত না হই, রুখের দ্বারাই আমরা ঐক্যবদ্ধ থাকি। 36 জুলাই কিন্তু শেষ না। 36 জুলাই তো এক মাসে হয়নি, একদিনে হয়নি। দীর্ঘ সংগ্রামের একটা পুঞ্জীভূত যে একটা ফসল, সেটার চূড়ান্ত একটা পর্যায়ে হলো 36 জুলাই। এটার জন্য বিএনপি সহ আরো বিরোধী দলের কত ত্যাগ আছে, কত গুমের শিকার হয়েছে, তারা খুনের শিকার হয়েছে, ঘর ছাড়া ছেড়েছে, তারা হাজার হাজার নেতা কর্মী এবং নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে, কত মিডিয়াকে গলা টিপে হত্যা করেছে শেখ হাসিনা সরকার। সেগুলির বিচার আমরা চাই। স্বচ্ছতার সঙ্গে, সেই ন্যায্যতার সঙ্গে সেই বিচারটা যেন হয়, আন্তর্জাতিক ভাবে যেন গ্রহণযোগ্য বিচার হয়, মিডিয়া যেন ফেসিস্ট মুক্ত হয়, সেই চেষ্টাটা করতে হবে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে। এখানে আমরা চাইবো যে নতুন নির্বাচিত সরকারটি আসবে, তারা যেন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে, একটা ভাইব্রান্ট মিডিয়া যেন আমরা পাই, আমরা যেন মন খুলে লিখতে পারি। কিন্তু আমাদের দায়িত্বশীলতারাও পরিচয় দিতে হবে। মিডিয়া কিন্তু আস্থা হারিয়েছে, ফলে মানুষ ঢুকছে কিন্তু সোশ্যাল মিডিয়ার উপরে, সেখানে গুজবের কারখানা, গুজব ছড়িয়ে দিচ্ছে, আনসেন্সর্ড ভাবে যে কেউ কিছু আপলোড করে দিতে পারছে, ফলে দেশের ক্ষতি হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগার আশঙ্কা হচ্ছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে। আমরা যেন সেই ব্যাপারে সচেতন থাকি, সেই আহ্বান আপনাদেরকে জানাবো, অনুরোধ জানাবো, আবেদন জানাবো। আমি আর বক্তব্য দীর্ঘ করবো না। আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, যারা আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই কালো দিবস যেন আমাদের জাতির জীবনে আর কখনো ফিরে না আসে, সেই অঙ্গীকার এবং প্রত্যয় হোক আজকে আমাদের শপথ। সেই পথে আপনাদেরকে আহ্বান করে সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব সাংবাদিকদের অভিসংবাদিত নেতা জনাব কাদের গনি চৌধুরী, সংবাদপত্রে কালো দিবস উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি, ঢাকা সংসদ ইউনিয়নের সুযোগ্য সভাপতি আন্দোলন সংগ্রামী ইসলাম, অস্পৃশ্যের প্রধান অতিথি, যিনি পেশাজীবী নেতা হিসেবে দীর্ঘদিন ধরে আমাদের সাংবাদিকদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মানিত আহ্বায়ক, বিএনপি নীতি নির্ধারণী ফোরাম জেলা জাতীয় স্থায়ী কমিটি, সেই কমিটির সম্মানিত সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক প্রফেসর ডক্টর জেনারেল জাহিদ হোসেন, উপস্থিত আছেন বিএফএজের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওয়াহিদুর রহমান শাহীন, জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, কালেরগঞ্জের সম্পাদক এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ কবি কবি হাসান হাফিজ, উপস্থিত আছেন ইউনিয়নের সবাই এডিটর, দেশের অন্যতম বুদ্ধিজীবী মোস্তফা মজুমদার, ঢাকা সংবাদ ইউনিয়নের সুযোগ্য সাধারণ সম্পাদক, আজকের সঞ্চালক, আন্দোলন সংগ্রামী নেতা খুশির আলম সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই দিবসটা নিয়ে আলোচনা হচ্ছে। প্রতি বছর আমরা একে নিয়ে কেন এত মাথামাতি করি, কষ্ট আসতে পারে, স্বাধীনতার 50 বছর পরে এই দিবসটি 50 বছর পরেও কেন আমরা এটিকে স্মরণ করছি। আপনি জানেন, এমন গুরুতর অন্ধকার দিন গণমাধ্যমের জন্য, গণতন্ত্রের জন্য আর আসেন। এই দিনটি মূলত সংবাদপত্রের স্বাধীনতা করণের দিন।
এই দিনটি গুরুত্ব বহন করে এই কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্তে, সরকারি সিদ্ধান্তে সংবাদপত্র শিল্পের সাংবাদিক কর্মচারীদের মুখের প্লাস্টিক কেড়ে নেওয়া হয়েছিল। এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে হতে পারে সভ্য কোন দেশে কল্পনা করা যায় না। এই দিনটি এমন একদিন যেদিন বাংলাদেশ ছিল সংবাদপত্রবিহীন একটা দিন। বলা হয় 4টি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া যায়, না, কোন সংবাদপত্রই সেদিন ছিল না। 4টি সংবাদপত্রকে ওই দিন নতুন করে লিখতে হয়েছিল, যেমন ইত্তেফাকে লিখতে হয়েছিল প্রথম বর্ষ প্রথম সংখ্যা, অর্থাৎ সব বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার নতুন করে 4টাকে অনুমোদন দেওয়া হয়েছিল। বাস্তবে সেদিন ছিল সংবাদপত্রবিহীন একটি দিবস। সারা দুনিয়াতে এই ধরনের কোন ঘটনা দ্বিগুণী আছে বলে অন্তত আমার জানা নেই। এটা ছিল 70 সালের বাংলাদেশ, যে দেশে 30 লাখ মানুষ গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য জীবনে দিয়েছিল। সেই দেশে দাঁড়িয়ে এমন একটি সিদ্ধান্ত 30 লাখ শহীদের রক্তের সাথে চরমে বিশ্বাসঘাতকতা ছিল। বাস্তবিকতাই যদি বলি, এই 16 জুন গণতন্ত্রের কফিনে শেষ পেনেটি ঠুকিয়ে দিয়েছিল স্বৈরাচারী শেখ মুজিবুর রহমান সরকার। আপনারা জানেন, শুধু যে পত্রিকাটি বা পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছিল তা গোটা জাতিকে অন্ধকারে নিমজ্জিত করছিল তাই না। শেখ মুজিবের শাসন আমল জুড়ে ছিল সাংবাদিকদের নির্যাতন নিপীড়নের সময়। আপনি এই যে সংবাদপত্রগুলো কেন বন্ধ করে দেন? এই সংবাদপত্রগুলো বন্ধ করে মানুষ যাতে সত্যটা জানতে না পারে, দুর্নীতি হচ্ছে, সেই নিউজ মিডিয়া আসে, লুটপাট হচ্ছে, রিক্রুট হচ্ছে, সেগুলো মিডিয়া আসে, আওয়ামী লীগ যুবলীগের লোকরা ব্যাংক ডাকাতি করছে বুঝে পুত্র, সেই নিউজগুলো মিডিয়া চলে আসছে। এই জিনিসগুলো যাতে সত্যটা মানুষ যাতে জানতে না পারে, মুজিবের কৌশল ছিল সেটি সংবাদপত্র বন্ধ করে দিয়ে সত্য জানা থেকে মানুষকে বিরত রাখা, অর্থাৎ জাতিকে অন্ধকারে ডুবিয়ে রাখা। এর ফলে কি হলো? দুর্নীতিবাজদের উৎপাদ বেড়ে গেল, লাগামহীনভাবে দুর্নীতি করা শুরু করে দিল, রাজনৈতিক নিপীড়ন খুন খারাপে বেড়ে গেল, রক্ষী বাহিনীর অত্যাচার বেড়ে গেল, পদ্মা নদীতে মানুষের দেবার মস্তক ভাসতে লাগলো। শুধু পদ্মা নয়, সারা দেশের অবস্থা ছিল এরকম। অসংখ্য সাংবাদিক সেদিন বেকার হয়ে পড়লেন। গণতন্ত্রই হয়ে পড়ল সেদিন বাংলাদেশ, কারণ মিডিয়া তো কিছুই আসছে না। এটি কি মুজিব সরকারের প্রথম অপকর্ম? না। ক্ষমতা গ্রহণের পরপরই শেখ মুজিবুর রহমান সংবাদপত্র দলের সুপরিকল্পিতভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এটা ছিল চূড়ান্ত পর্যায়ে। 1973 সালে ডিপিডি প্রেসেস এন্ড পাবলিকেশনস ডিক্লারেশন এন্ড রেজিস্ট্রেশনস অ্যাক্ট করছেন। সংবাদপত্রের গলাটিকা হত্যা, এটি ছিল প্রথম একটা সোপান। 74 সালে বিশেষ ক্ষমতা জারি করলেন। এর মাধ্যমে সংবাদপত্রকে নিয়ন্ত্রণে পুরো একটা ব্যবস্থা। দৈনিক কালের কণ্ঠের সম্পাদক জনাব কবি হাসান হাফিজ, জনাব কবি হাসান হাফিজ। সরি, আমি খেয়াল করি। এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা অংশগ্রহণ করবেন আমাদের অত্যন্ত প্রবীণ সাংবাদিক, সম্পাদক, সাবেক সম্পাদক, দ্য নিউ নেশনের সম্পাদক জনাব মোস্তফা কামাল মজুমদার। জনাব মোস্তফা কামাল মজুমদার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি।
আজকে সবার সভাপতি প্রধানমন্ত্রী সাংবাদিক নেতৃবৃন্দ এবং সুদীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কোন দেশে গণতন্ত্র আছে তার একটা সূচকের কথা বললাম, আমি বলবো সংবাদপত্রের স্বাধীনতা। কারণ সংবাদপত্রের স্বাধীনতার মাধ্যমেই মানুষের অধিকারের কথা বলা হয়, মানুষের যে মৌলিক মানবাধিকার আছে সেগুলিকে তুলে ধরা হয়। তো সেই সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল, সেজন্য আমরা আজকে বহুদিন ধরে পালন করতেছি। আজকে আবার সেই কালো দিবসের কথা অনুসরণ করছি। ৭৫ সালে যখন পত্র-পত্রিকা বন্ধ হয়, আমার পত্রিকা কিন্তু বন্ধ হয়নি। কারণ যে 4টা পত্রিকা থেকে গিয়েছিল তার মধ্যে আমার পত্রিকা ছিল, সেটা ছিল বাংলাদেশ টাইমস। 16 জুন আসার মাসখানেক আগে আমি কয়েকদিনের ছুটি নিতে চেয়েছিলাম। তখনকার এক্সিকিউটিভ এডিটর জনাব শহীদুল হক, যিনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, বাংলাদেশ টাইমসের এডিটর ছিলেন এবং প্রেস ক্লাবের ডিরেক্টর জেনারেল ছিলেন, উনি আমাকে বললেন, ছুটিতে যেতে চাও কেন, কদিন বাদে তো পার্মানেন্ট ছুটি হয়ে যাবে। পার্মানেন্ট ছুটি বাদে সব পত্রিকা বন্ধ হয়ে যাবে। তো সে অভিজ্ঞতা আমরা দেখেছি কি দুঃসহ অবস্থা। সাংবাদিকদের ফলের দোকান পর্যন্ত হয়েছে বাইতুল মোকাররমে, সেটাও আমরা দেখেছি। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের কর্মসংস্থান করার জন্য নতুন পত্রিকা খুলেছিলেন, দৈনিক বার্তা, আর বন্ধ পত্রপত্রিকাগুলি সব ছেড়ে দিয়েছে। বার্তার কারণে অনেকে সংবাদপত্রের সম্পাদক হওয়াটা সবারই একটা লক্ষ্য থাকে। সংবাদপত্রের সবচেয়ে বড় উচ্চতম স্থানটা, তো সেই স্থানটা অধিকার করার জন্য অনেকের সৌভাগ্য হয়েছিল জিয়াউর রহমান সাহেবের সেই দৈনিক বার্তা করার কারণে। পরবর্তীতে তারাই আবার জিয়াউর রহমানের বিরুদ্ধে বক্তব্য রেখেছিল, আমি সেদিকে দিতে চাই না। এখন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হলে তার দুইটা দিক আছে। একটা দিক হলো যারা সংবাদকর্মী তাদের স্বাধীনতা রক্ষা করার জন্য সবসময় নিবেদিত থাকতে হবে, সংগ্রাম করতে হবে, কষ্ট সহ্য করতে হবে, আঘাত হাসি মুখে মেনে নিতে হবে। এটা একটা দিক। আরেকটা দিক হলো রাষ্ট্রের তরফ থেকে স্বাধীন সংবাদপত্র টলারেট করতেছে কিনা। তো রাষ্ট্র যদি টলারেট না করে স্বাধীন সাংবাদিকতা বা সংবাদপত্র প্রকাশ করা খুবই দুরূহ। সেই জন্য আমরা দেখেছি গত স্বৈরাচারী আমলে কত ভাবে আমরা চেষ্টা করছি খবরটা যাতে মানুষের কাছে পৌঁছে। মাল্টি মিডিয়া, ইউটিউব, এগুলো কিন্তু সনাতনী সাংবাদিকতার ধারা ছিল না। এগুলি কিন্তু এই গত স্বৈরাচারী আমলে খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে সত্যটাকে সামনে নিয়ে আসা। তাদের অনুসরণ করে আমাদের কিছু পত্রপত্রিকাও অনলাইনে তাৎক্ষণিক সংবাদ পরিবেশনের উদ্যোগ নিয়েছিলেন। তো একটা স্বাধীন সংবাদপত্র কিভাবে প্রমোট করা হয় তার একটা এক্সাম্পল আপনাদের আমি দিচ্ছি।
জিয়াউর রহমান সাহেব তখন রাষ্ট্রপতি। 27 বিচিত্রায় যুব দল, বিএনপি, ছাত্র দল এদের নিয়ে একটা রিপোর্ট ছাপা হলো, ক্রিটিক্যাল, যারা খুব খারাপ। তার যারা লেখক ছিলেন, জনাব শিহাবুদ্দিন নামের কৃষ্ণাঙ্গ মারা গেছেন, জনাব চিন্ময় মুন্সুদ্দি, তাদের বঙ্গভবনে ডেকে পাঠালেন জিয়াউর রহমান। তারা তো খুব চিন্তা করে গেলেন, কি বিপদের কাজ করলাম, কি জানি কি হয়। তারা গেলেন জিয়াউর রহমান সাহেবের সাথে মিটিং করলেন, মিটিং করে হাসি মুখে বেরিয়ে আসলেন। তাদের জিজ্ঞাসা করা হলো, আপনাদের কি বলা হয়েছে? জিয়াউর রহমান সাহেব বললেন যে আপনারা লিখেছেন, আমি খুব খুশি হয়েছি, আপনাদের লেখার কারণে আমি বিভিন্ন বিষয়গুলো জানতে পেরেছি, আপনারা আরো লিখবেন। এটা হলো স্বাধীন সংবাদপত্র নিশ্চিত করার মানসিকতা, যে ক্রিটিসিজম করলেই তার উপর ক্ষিপ্ত হবে তা না। আলোচনা অংশগ্রহণ করছেন ঢাকা আজকের সভার সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আজকের এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আমাদের একান্ত প্রিয়জন, আপনজন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের শ্রদ্ধাভাজন আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডক্টর এজেড জাহির, উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য মহাসচিব, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের শ্রদ্ধাভাজন সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, নিউ ন্যাশনের সাবেক সম্পাদক জনাব মোস্তফা কামাল মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক খুরশিদ আলম সহ সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই এবং বোনেরা, সুধী এবং যারা আজকে এই অনুষ্ঠানটি কভার করতে দীর্ঘ সময় যাবত এখানে অবস্থান করছেন, সবাইকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই আলোচনা সভায় বিস্তারিত আলোচনা চলে এসেছে, আমি সেই দিকে আর রিপিট করতে চাই না। আমি এক দুইটি বিষয় আপনাদের সামনে একটু অ্যাড করে আমার বক্তব্য শেষ করব। তো প্রথমে আপনাদেরকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘ সময় যাবত আপনারা এখানে অবস্থান করছেন, আমাদের বক্তাদের বক্তব্যগুলো শুনছেন। তো আমি যে কথাটি বলতে চাই, দেখুন যে আজকে 16 জুন সংবাদপত্রের কালো দিবস, এর ইতিহাসে আপনারা শুনেছেন। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের এই জনপদের মানুষের আসলে একটি দুর্ভাগ্য হচ্ছে যে বারবার আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছি। আমরা যদি সেই 1905 সাল থেকে ধরি, যখন একবার এই বেঙ্গল প্রেসিডেন্সি স্বাধীন হয়েছিল, আধিপত্যবাদী শক্তির অনৈতিক আন্দোলনের কারণে 1910 সালে সেই স্বাধীনতা আবার হরণ করা, 11 সালে সেই স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। আবার এরপরে 1947 সালে আবার এই জনপদের মানুষ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতা আমরা বেশি দিন ভোগ করতে পারিনি। আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র এবং কুচক্রির কারণে দেখা গেল যে সেই স্বাধীনতা আমাদের হরণ করা হয়। আবার 1971 সাল আবার আমাদের নতুন করে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হতে হয়, কিন্তু সেই স্বাধীনতা আমাদের ভাগ্যে বেশি দিন স্থায়ী হয়নি। 1971 সালের পর থেকে স্বাধীনতার 3 বছর পরে আপনারা দেখেন যে 4র্থ সংশোধনীর মধ্য দিয়ে এদেশে বাকশাল কায়েম করে সেই স্বাধীনতাকে আমাদের হরণ করা হলো।
এরপর পরেই শুধু সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করা হয়নি, এদেশের গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করবার জন্য 4টি সরকারি লিফলেট রেখে সব গণমাধ্যমকে বন্ধ করে দেওয়া হলো। এরপরে আমরা 75 সালে আবার স্বাধীন হলাম। সেই স্বাধীনতাও আমাদের বেশি দিন ভোগ করতে পারিনি। আমরা যদি 75 সাল থেকে আবার এরপরে 79 সাল পর্যন্ত আমরা দেখি একটি পর্যায়ে ছিল, এরপরে 90 সাল পর্যন্ত আরেকটি অধ্যায় গেছে। 90 সালের পরে আমরা কিছুদিন আবার স্বাধীন হলাম 96 সাল পর্যন্ত। আপনারা দেখেছেন যে সেই 90 সালের পরে 96 সালে আবার আধিপত্যবাদীদের পদলেহনকারী শক্তি আবার ক্ষমতায় আসবার পরে গণমাধ্যমকে আবার টুটি চেপে ধরা হলো। এরপরে আবার যখন 2001 সালে একটি নতুন সরকার আসলো, আমরা মনে করেছিলাম আমরা আবার স্বাধীন থাকবো, কিন্তু 2006 সালের পরে 2 বছরের 11 সরকার এবং তারপরে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনারা বাস্তব সাক্ষী, এখানে যারা এই জেনারেশনের লোক আছেন আর যারা মুরব্বী আছেন, এখানে যারা বয়স্ক আছেন তারা অতীত জানেন, আর এই জেনারেশন জানেন যে এই 16 বছর আমাদের উপর দিয়ে কি পরিমাণে নির্যাতন নিষ্পেষণ গণমাধ্যমের উপর দিয়ে দিয়েছে। আজকে আমরা সেই নির্যাতন নিষ্পেষণের ইতিহাস আপনাদের কাছে পরিষ্কার। আমি বলতে চাই যে 1975 সালের যখন এই গণমাধ্যমগুলো বন্ধ করে দিয়ে আমাদের সাংবাদিকদের এই কালো অধ্যায় তৈরি করেছিল সাংবাদিক গণমাধ্যম কর্মীদের জন্য, সেই কালো অধ্যায়ের আমরা স্থায়ী কবর রচনা করতে চেয়েছিলাম, কিন্তু আমরা পারিনি। তো আমরা মনে করি বিস্তারিত আলোচনার সুযোগ কম, আমি সংক্ষিপ্ত করতে চাই। এই জন্য বলি যে 2024 সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, একই সাথে বাংলাদেশে যে গণমাধ্যম কর্মীরা কাজ করে, যে গণমাধ্যমগুলো কাজ করে, তারা স্বাধীনভাবে কাজ করবে। আজকে গণমাধ্যমের ভূমিকা আমরা যদি বিশ্লেষণ করি 16 বছরে, এখন আপনারা অনেকে বলবেন যে তারা বাধ্য হয়েছিল এজন্য যে তাদের গণমাধ্যমগুলো টিকিয়ে রাখার জন্য, চাকরিকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু তার বাইরেও তো একটি শ্রেণী ছিল যারা এই অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিল। আমরা যারা রাজপথে ছিলাম 16 বছর, আমাদের উপর দিয়ে যে নির্যাতন নিষ্পেষণ গিয়েছে, সেটি যারা আজকে আমরা ভুক্তভোগী আমরা বুঝতে পারি। যারা আপোষ করে গণমাধ্যম চালিয়েছেন, হাসিনাকে ফ্যাসিবাদের দানবে পরিণত করেছিলেন, তারা সেই কষ্টটি বুঝতে পারবেন না। সুতরাং আমাদের মনের মধ্যে, আমাদের বুকের মধ্যে যে বেদনা, এই বেদনাকে আপনারা বুঝতে পারবেন না। সুতরাং আমরা বলতে চাই যে এই নতুন বাংলাদেশে আর যাতে কোনো গণমাধ্যম বিরোধী সরকার ফিরে না আসে, সেজন্য আপনাদের সোচ্চার থাকতে হবে। গণমাধ্যমের স্বাধীনতাকে যারা হরণ করতে চায় তাকে বক্তব্য রাখার জন্য, আলোচনা অংশগ্রহণ করার জন্য আজকে 16 জুন অর্থাৎ এমন একটি দিন, যে দিন মতপ্রকাশের স্বাধীনতা, লেখার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতাকে সংকুচিত চেষ্টা এমন ভাবে করা হয়েছিল, যার কারণে বিগত 51 বছর যাবত এই দিকটি সাংবাদিক মহলে দেশের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে সে মানুষগুলো নিষ্ঠার সঙ্গে ধিক্কার জানানোর জন্য সভাপতিত্বের দায়িত্ব পালন করছে ডিউজের সম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় সাংবাদিক শহীদুল ইসলাম ভাই। উপস্থিত আমার ডান দিকে আছে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন ভাই, আমার বাম দিকে বসা রয়েছেন বিএফইউজের মহাসচিব, পেশাজীবী পরিষদের সদস্য সচিব সাংবাদিক জনাব কাদের গনি চৌধুরী, তার পাশে আছে হাসান হাফিজ ভাই, উনি আপনাদের এই জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। তারপরে আছে নিউ নেশনের আমাদের সাবেক সম্পাদক মুস্তফা কামাল মজুমদার ভাই, আর
যাই হোক, আর যিনি অনুষ্ঠানটি পরিচালনা করছিলেন উনি হচ্ছেন ডিইউজের সাধারণ সম্পাদক খুরশেদ ভাই। এ সহ বেশ কয়েকজন আলোচক বক্তা এই দিনটির বিভিন্ন দিক তুলে ধরেছেন। সেজন্য সে সমস্ত বক্তা সহ সম্মানিত উপস্থিতি, সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। আমরা 1975, 16ই জুন 1974-এর কালাকানুন সব কিছু আমরা অনেক আলোচনা করেছি এবং 76 সনে প্রথম এটি প্রতিবাদ হয়। 78 সন থেকে আপনারা যৌথভাবেই সাংবাদিকরা এই দিনটিকে কালো দিবস হিসাবে উদযাপন করছিলেন এবং জনগণকে, দেশের মানুষকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলেন যে এই কাজটা ভালো হয় নাই। কারণ মাত্র 2টা পত্রিকা ছিল সরকারি, সেই 2টি রেখেছিল, আর প্রাইভেট যে 2টো সেটিকে তারা বন্ধ করেছিল। পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় সেটিকে আবার এটা বলে ন্যাশনালাইজড হয়েতে তখন 4টা হলো আর কি। যাই হোক, সেটি কিন্তু যাদের কথা বলছেন ইনারা তো সবসময়ই মানে গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসাথে চলে না, মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ একসাথে চলে না। ওনারা মুখে গণতন্ত্রের কথা বলে বাকশাল কায়েম করেছিলেন, আবার মত প্রকাশের স্বাধীনতার কথা বলে সব সময় ওনারা এবং পরবর্তীতে তাদের উত্তরসূরিরা 96 সনেও যদি খেয়াল করে দেখেন কিভাবে সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক সহ, দৈনিক সহ এবং টেলিভিশন সহ সেগুলো বন্ধ করেছিল। তার পরবর্তীতে এই 16টি বৎসর যে কর্তৃত্ববাদিতার বা স্বৈরাচার, যেই নামে আমরা তাদেরকে মানে ট্যাগ করি না কেন, বাস্তবতা হচ্ছে তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যার জন্য দেখেন আমার দেশ বলেন, দিগন্ত বলেন, ইসলামিক টিভি বলেন, এগুলো তো হচ্ছে ন্যাশনাল মিডিয়া, কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া, অনেক মানে আপনার জেলা পর্যায়ের পত্রপত্রিকা, রাইট অ্যান্ড লেফট নিউজ পোর্টালগুলো সহ অনলাইন অ্যান্ড অফলাইন সবগুলোকেই কিন্তু ওনারা যেটাই একটু সমালোচনা করেছে তার সাংবাদিককে হেনস্থা করেছে এবং মত প্রকাশের স্বাধীনতার ইসের জন্য ডিক্লারেশন বাতিল, কোনো কথা নাই। কিন্তু খেয়াল করবে না এই যে আমি টিভিটা বন্ধ করলাম বা এইটার মধ্যে এত কোটি কোটি টাকার যন্ত্রপাতি আছে, এতগুলো মানুষ সেখানে ইনভলভ ছিল, তাদের রুটি রুজির বিষয় আছে, মানুষের ইনফরমেশন জানার যে অধিকার সেটা বঞ্চিত, এগুলো কিন্তু খেয়াল নাই। আমার দেশে অবস্থা কী হয়েছে, দিগন্তের মেশিনারিজ ওগুলো কি চলে, ওগুলো কি চলবে? এখন এই ক্ষতিপূরণটাই বা কে দিবে? এই যে আপনি একটি মানে একটা যা মনে চায় এরকম একটা জগা খিচুড়ি, শুধু না মগের মুল্লুকের যে শাসন, যা মনে করলেন সেটাই করলেন। এবং পরবর্তীতে খেয়াল করেন যে এই যে 16 বৎসর সাগর রুনি বাড়ির মধ্যে তার বাসার মধ্যে নিহত হলো। প্রথম মরহুম স্বরাষ্ট্রমন্ত্রী বলল 24 ঘন্টার মধ্যে পাওয়া যাবে, তারপরে 118 বার ডেট চেঞ্জ হয়েছে। কিন্তু খুবই আনফর্চুনেট, 10 মাস প্রায় হয়ে গেল স্বৈরাচার পালিয়েছে। ইউনূস স্যারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার, ইনারাও বেশ কয়েকবার সেই সাগর রুনির চার্জশিট আজকে সারফেসে আনতে ব্যর্থ হচ্ছে। কেন? এবং এটার সাথে খালি সাগর রুনি জড়িত না, আপনাদের প্রায় 58 জন সাংবাদিক শহীদ হয়েছে, মারা গেছে, মেরে ফেলেছে। তাদের কিন্তু কোনো ধরনের আজকে তাদের কে মারল, এই যে মনে করেন আমরা বাসন্তীর কথা বলি, যেমন আজকের নতুন জেনারেশন, আজকের জেনারেশন জেন জেড, তাদের তো জানার অধিকার আছে এই বাসন্তী কোত্থেকে আসলো। বাসন্তী কি? বাসন্তী হচ্ছে একটা আমার বোন যে 74-এর দুর্ভিক্ষের সময় কাপড় না পেয়ে মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করার চেষ্টা করেছিল। মরহুম সাংবাদিক আফতাব সাহেব সেই ছবিটি তুলে জাতীয় দৈনিকে দিয়েছিলেন এবং কারো কারো বয়স যাদের কম তারা আমাদের কাছ থেকে শুনতেছেন। আর উই হ্যাভ সিন উইথ আওয়ার ওন আইস।
এখন তারা বলতেছে এটা নাটক ছিল, এবং তার কিছুদিনের পরে আফতাব সাহেব বাসায় মারা গেলেন। এখন এটিকে গুম বলবেন না খুন বলবেন, ন্যাচারাল ডেথ আনন্যাচারাল ডেথ, এটার তো ডেফিনেটলি ইনকোয়ারি হওয়া উচিত। এবং সাগরণী এই যে 118 বারও আসছে না, আর এই যে সাংবাদিকরা ওই সময় এখানে একজন সিনিয়র সাংবাদিক বক্তব্য রেখেছেন, মুক্তিযোদ্ধা মানুষ, উনিও বলেছেন যে আমিও কিন্তু ওই সময় চাকরি হারিয়েছিলাম, এবং ওই সময়টা আজকের কথা চিন্তা করতে হবে না। ওই সময় একটা শার্ট বা প্যান্টের কাপড়ের জন্য রিলিফ চেয়ারম্যানের কাছে যে পারমিট নিতে হতো 2 গজ কাপড়ের জন্য, ইচ্ছা করলেই আপনি টাকা দিয়ে ডানোর কৌটা কিনতে পারতেন না, কারণ ডানোর কৌটা রিলিফ চেয়ারম্যানের কাছ থেকে নিলে 5 টাকা, আর ওইটাই এই গুলিস্তানে 125 টাকা, আর ওই 74-75-এর 125 টাকার 5 টাকা আপনাকে চিন্তা করতে হবে যে টাকার অবমূল্যায়ন বা অতি মূল্যায়নে এটা কতটুকু কষ্টকর ছিল সেই সময়ে মানুষের জন্য। কাজেই আজকে আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে। এই যে একজন সাংবাদিক বললেন বক্তৃতায় যে অনেক সাংবাদিক সম্মেলন হতো, মানে কেন এই কথাগুলো আসছে? প্রেস ক্লাব তো জাতির বিবেক। আমরা যখন 90 সনে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, 89 সনে, আপনাদের খেয়াল থাকার কথা, এখানে সকল পেশাজীবীরা আপনাদের এই অঙ্গনে জমায়েত হতো, এবং আমাদের আন্দোলন এই প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে এক পর্যায়ে কিন্তু রাজনীতিবিদদের হাত থেকে পেশাজীবীদের হাতেই সত্যিকার অর্থে আপনারা কলম বিরতি করেছিলেন, মনে আছে তো? হ্যাঁ, এই যে জিনিসগুলো হয়েছে, অর্থাৎ এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, উদ্ধার করার জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ধরে রাখার জন্য সাংবাদিক বন্ধু এবং প্রেস ক্লাবের যে জাতীয় দায়িত্ব আমরা পরবর্তীতে দেখেছি গত 16-17 বৎসরে, এখনও দেখছি অনেক ক্ষেত্রে যে সত্য জিনিস কেন জানি আর আমাদের আতাউসামাদের মতো কেউ লিখে না, গিয়াস কামাল চৌধুরীর মতো কেউ বলে না। কেন? তাহলে কি আমরা হারিয়ে যাব? কেন আমরা সত্য কথা বলতে পারবো না? কেন আমরা মুসাহেবি করব? এই যে আজকে কথাটি আসছে, সাংবাদিক আবার স্বৈরাচারের দোসর হবে কেন? সাংবাদিক আবার কর্তৃত্ববাদিতার সেবা কর। সাংবাদিকের কাজ তো ইনফরমেশন ডিসেমিনেট করা, ইনফরমেশন খুঁজে বের করা, মানুষকে জানানো, মানুষ সিদ্ধান্ত নেবে যে কি হবে বা হবে না। কিন্তু আজকে সাংবাদিকের টেক যদি হয় যে আপনি স্বৈরাচারের দোসর, কর্তৃত্ববাদিতার দোসর, এটি কেন হলো? এটি কি একদিনে হয়েছে? আজকে তো আপনারা মিন্টু ভাইয়ের নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নিলেন, মানে এনায়েতুল্লাহ খানের কথা বলছি, নিলেন না? এই যে জিনিসগুলো, ইনাদের কিন্তু কোনো পলিটিক্যাল বিলিফ ছিল না, ইনাদের পলিটিক্যাল বিলিফ ছিল না। এই হয়তো ইন্ডিভিজুয়ালি থাকতে পারে, প্রফেশনের মধ্যে একটা রিফ্লেকশন ছিল, কিন্তু পরবর্তীতে যে জিনিসটা হয়েছে, মানে প্রফেশন আর ব্যক্তিগত বিলিফ, এই দুটোকে নিজের ভাগ্য উন্নয়নের জন্য যখন একসাথে করে ফেলেছেন, তখনই আপনি কোন দিক দিয়ে কার দোসর হয়েছেন, কার কর্তৃত্ব, কার সেবাদাস হয়েছেন, সেটি কিন্তু বুঝতে পারেন নাই। আমরা কিন্তু একসময় যত কথাই বলেন, কোনো কোনো পত্রিকার উপসম্পাদকীয় পড়ার জন্য সপ্তাহে চায়ে থাকতাম, কারণ তখন তো এত টিভি ছিল না, আজকে না এত টেলিভিশন, তখন এত টেলিভিশন ছিল না রে ভাই। সপ্তাহে একদিন একটা উপসম্পাদকীয় লেখা হইতো, কারো কারো লেখার জন্য আমরা সবাই চেয়ে থাকতাম যিনি কী লিখেছেন, এবং ওটাকে মানুষ বিশ্বাস করত, মানুষ সেইটা অনুযায়ী জনমত তৈরি হতো। আজকে কি সেরকম আছে? কেন আমরা এইরকমভাবে হারিয়ে যাচ্ছি? হচ্ছে আমাদের নিজস্ব কারণে। আমরা যখন পেশাদারিত্ব এবং ব্যক্তিগত চয়েস এই দুইটাকে ডিফারেন্স করতে পারি নাই, এটার মধ্যে যে গ্যাপ, এটা মানে আপনার থাকা, একটা পার্টিশন থাকা উচিত, সেটি না করে ব্যক্তিগত ভাগ্য উন্নয়নের আমরা সোপান হিসাবে পেশাদারিত্বের যে জায়গাগুলো সেটিকে ব্যবহার করেছি। তখনই আমরা দেখতে পাই এখন কারো কারো অ্যাকাউন্টে
কেউ খাইতে পায় না। আর কোনো সাংবাদিক 100-200 কোটি টাকার তাদের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয়, দুদক অথবা আইন ল অ্যান্ড এনফোর্সিং অথরিটি এগুলো খুঁজে পায়। এগুলো খুবই বৈপরীত্য, এবং যার জন্যই আজকে কথা এসছে যে হঠাৎ করে আমি জাহিদ হোসেন, এখানে একটা নিয়ম আছে, প্রেস ক্লাবের সহযোগী সদস্য হওয়া যায়। আমি এই অপোজিটেই বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, আমি 2 বার নির্বাচিত মহাসচিব ছিলাম। এক সময় 2-4 কথা লিখতাম টিকতাম, কিন্তু এখন হয়তো লিখি না। আমি সেই 98-99 সনে দরখাস্ত করেছিলাম ইনাদের কাছে একটা সহযোগী সদস্য দিবেন কি না। আমি কিন্তু এটার কোনো দেওয়া না দেওয়ার কোনো উত্তর আজও পাইনি। যদিও আমি আমার বামে ডাইনের সামনে পিছনে যদি চেয়ে দেখি অনেকেই খুব, যদিও প্রেস ক্লাবে ঢুকতে আমার কোনো সমস্যা হয় না, এখানে অনেক শহীদরা আছে, পরিচিত মানুষ আছে, কিন্তু হঠাৎ করে আপনারা 1 দিন 2 দিন 3 দিন 15 দিনে 300 মেম্বার হয়ে যায়। প্রেস ক্লাবের সদস্য পদের তো একটা ক্রাইটেরিয়া ছিল, 500 মেম্বার হয়ে যায়, 1000 মেম্বার হয়ে যায়। দিস ইজ টু ব্যাড। You need to have the certain criteria. You have got the constitution and you need to follow it. কিন্তু দল ভারী করার জন্য করেছেন। এখন ঘটনাটা তাই ঘটবে, যেরকমভাবে আপনাদের প্রভুরা পালিয়ে গেছে, এখন আপনাদেরকে এখানে ঢুকা বন্ধ হয়ে যাবে না, কারণ এখন থেকে দাবি আসবেই। কারণ আপনি লিখেন না, আপনি কোনো সাংবাদিকতা যে করেন তার কোনো প্রুফ নাই। আপনার লিখা দেশের মানুষ যে পড়ে সেটা কি আদৌ আমরা কি কতজন পড়ি সেটা, বা অনলাইন মিডিয়া ছাড়া মেজরিটি অফ দি প্রিন্ট মিডিয়া 16ই জুন কিছু ছিল বা কিছু হয়েছিল, হ্যাঁ আপনি গুগলসে গেলে পাবেন, কিন্তু এটি সম্পর্কে আজকে কিন্তু কোনো ধরনের বক্তব্য নাই। জিনিসটা ভালো ছিল, খারাপ ছিল, অর্থাৎ সাংবাদিক যদি লাউডলি অ্যান্ড ফোর্সফুললি অ্যান্ড উইথ পজ সত্য কথা বলতে না, ঠিক আছে আপনি ভালো বলেন সেটাই বলেন, খারাপ ছিল সেটাই বলেন, বাট ইউ নিড টু স্পিক আউট ইফ ইউ আর এ জার্নালিস্ট। কাজে সেই জিনিসটা কিন্তু আজকে নাই, যার জন্যই আজকে এইটা যত ফোর্সফুলি এই দিনটা জাতির সামনে উপস্থাপন করা উচিত ছিল সেটি কিন্তু আজকে হয়নি, এবং এটার জন্য আজকের গভর্নমেন্টেরও দায়িত্ব ছিল। আজকের যে তথ্য মন্ত্রণালয় তাদের প্রোগ্রাম করা উচিত, প্রেস কাউন্সিল দে নিড টু ডু দি প্রোগ্রাম, they need to do the program, যে জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ they need to do the program, যে এই প্রোগ্রাম আমাদের হওয়া উচিত, এটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, বাট they don't have, কারণ এগুলো নিয়ে চিন্তা করার সুযোগ তাদের মধ্যে হয়তো অনেকের আসে নাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইফ ইউ নিড টু হ্যাভ দি গুড গভর্নেন্স, তাহলে প্রত্যেকটা আপনাদের বক্তার বক্তব্য এসছে, সমালোচনা করেছিলেন বঙ্গভবনে চায়ের দাওয়াত পেয়ে উৎসাহিত করা হয়েছে, সেই ইতিহাস আর রিপিট হয় নাই। বাট মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো পরিস্থিতিতে আমরা মানুষের সাথে ছিলাম। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা অনেকেই ব্যক্তিগতভাবে ওনার সাথে আপনাদের এই প্রফেশনাল ইন্টারেকশন হয়েছে এবং আছে। উনি কিভাবে আপনাদের পাশে থেকেছেন, কথা বলেছেন, যতটুকু সম্ভব আপনাদের ওয়েলফেয়ারের জন্য, এই শিল্পের ওয়েলফেয়ারের জন্য কাজ করেছেন। এবং বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, অনেক পলিটিক্যাল পার্টি আছে, কোন পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান আজকে বিবৃতি দিয়েছে দেখান তো? আজকে বিবৃতি একটাই পাবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 16ই জুন উপলক্ষে। কয়জন লিখে, কেন লিখলেন না? ইউ আর রানিং, আপনি ইনকামবেন্ট গভর্নমেন্টে যেতে চান, দেশের ভালোর জন্য কথা বলেন, ইউ আর এ পলিটিক্যাল পার্টি, আপনি খালি নির্বাচন নিয়ে কথা বলবেন, সংস্কার নিয়ে কথা বলবেন। 16ই জুন আজকে আপনার কোনো বক্তব্য নাই, এটা কেন? এটা তো হওয়ার কথা না। কাজেই আপনাকে বুঝতে হবে যে কে আপনার ফ্রেন্ড, কে আপনাকে ওন করে, কে আপনাকে ডিসওন করে, কে খালি কোনো একটা নির্ধারিত জিনিসকে অর্জন করার জন্য দৌড়ায়, জাতীয়ভাবে সামগ্রিকভাবে দেশের কল্যাণের জন্য কাজ করে না। সেই জিনিসটা কিন্তু আপনাদের নিজেরা, এখানে যারা বসে আছেন তারা সবাই শিক্ষিত মানুষ, এবং আপনারা কম বেশি মোটামুটি লেখালেখি করেন, অনলাইন অফলাইন প্রিন্ট লাইন যেটাই বলেন না কেন। কাজেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ভাই আপনারা স্পেডকে স্পেড বলতে হবে।
আপনারা সবাই গুণগান গাইবেন, দোষ বলবেন না। আলোচনা হয়েছে, চুক্তি হয়েছে 10টা, কি চুক্তি করলেন এই কথা জিজ্ঞেস করার সাহস নাই। তাহলে তো হইল না। রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দাম এত কোটি টাকা, কিন্তু এটার মধ্যে 29,000 টাকা দামের পর্দা, এই কথা আপনারা জিজ্ঞেস করার সাহস নাই। তাহলে তো হবে না। ইউ নিড টু স্পিক আউট দি ট্রুথ। বলবেন যে আমার তো ইসলামিক টিভির মতো বন্ধ করে দিবে, দিগন্ত বন্ধ করে দিবে। ইয়েস, এখানে অনেকেই চাকরি ছিল না, তা আপনারা কি হারিয়ে গেছেন? ঠিক আছে, আমরা অনেকেই মারা গেছি, অনেকে শহীদ হয়েছে, অনেকে জেল খেটেছেন। ইয়েস, ডু অ্যাডমিট, বাট টিল আজকে আপনারাই আছেন, অন্যরা পালিয়ে গেছে। দিস ইজ ইউর অ্যাচিভমেন্ট। কাজে হোয়েন ইউ আর উইথ দি কজ, উইথ দি পিপুল, তখন মনে রাখবেন আপনি ক্ষণিকের জন্য হারিয়ে যেতে পারেন, বাট ইন দি লং রান ইউ উইল বি ইন দি স্ট্রিট, ইউ উইল উইথ দ্য পিপুল, অ্যান্ড পিপুল উইল অ্যাকনলেজ ইউ। আদারওয়াইজ এই পলায়নকৃত মানুষদের মতো একদিন ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হবেন। কাজেই এখনও আমরা যারা আছি, উই নিড টু স্পিক আউট দি ট্রুথ, উই নিড টু টেল দি ট্রুথ। হ্যাঁ, আপনি সব সময় মানুষের পাশে থাকা, এবং 16ই জুন আমাদেরকে এই শিক্ষাই দিক, যদি কোনো অবস্থাতে ফেসিবাদের দূষর বলছেন অমুক অমুক টিভিতে আছে, আপনাদের দাবির মধ্যে সেই জোরালোতা নাই, আপনারা সেটা বলতে পারছেন না। কেন থাকবে? যদি তাদের প্রধান মানুষ পালিয়ে যেতে পারে, যে ফেসিবাদের প্রতিষ্ঠাতা, একা কর্তৃত্ববাদীর প্রতিষ্ঠাতা, প্রশ্রয়দাতা, সব কিছু করেছে, যে মানুষকে হাসতে হাসতে মেরে ফেলার জন্য বলেছে, আজকে কত কিছু বেরিয়ে আসতেছে, সেই মানুষ যদি পালিয়ে যেতে পারে, তাহলে তার দোসররা কিভাবে থাকে? কাজেই এখানে মনে রাখতে হবে, এটার মধ্যে আমাদের সরিষার মধ্যে যাতে ভূত না থাকে। সো উই নিড টু বি ভেরি ক্লিয়ার, অ্যান্ড ইউ নিড টু বি ভেরি ক্লিয়ার। দিস ইজ ইউর প্রফেশন। সো আপনারা ক্লিয়ারলি, লাউডলি ইউ নিড টু স্পিক আউট দি ট্রুথ। তাহলেই দেখবেন আমরা আপনাদের অলওয়েজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সত্যের সাথে, মানুষের সাথে, পেশাজীবীদের সাথে, সাংবাদিকতার স্বার্থে, জনগণের স্বার্থে। আমাদের একটাই কথা, সবার আগে দেশ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ।